কয়েক বছর আগের একটি দৃশ্য হয়তো অনেকেরই মনে আছে। ওই দৃশ্যে দেখা যায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সৌদি রাজার আয়োজিত এক ভোজসভায় তলোয়ার নিয়ে রাজার সঙ্গে নাচছেন। সেই তরবারি ছিল একটি বিশেষ অবস্থার প্রতীক ও আভাস। আজ মধ্যপ্রাচ্যের মুসলিম জনগণ মুসলিম নামধারী একদল সন্ত্রাসীর হাতেই নিহত হচ্ছে। মৃত্যুর ব্যবসায়ীদের প্রেতাত্মারা সেখানে নিরপরাধ মানুষের মাথা দিয়ে ফুটবল খেলছে। হত্যা ও ধর্ষণের শিকার হচ্ছে মুসলিম মেয়েরা কথিত জিহাদিদের হাতে। আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিক অ্যাড্রিয়ান লেভি এবং ক্যাথি স্কট ক্লার্ক তারা সরাসরি এই ঘটনায় আইএসআই-এর জড়িত থাকার কথা উল্লেখ করেছে। আমেরিকান ক্রাইম নিউজের মতে আইএসআই ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বিশ্বের সবচেয়ে বিশিষ্ট এবং সবচেয়ে শক্তিশালী সংস্থা। মোসাদ নয়, সিআইএ নয়, র নয়, বিশ্বের সকল শীর্ষস্থানীয় গোয়েন্দা সংস্থাকে পেছনে ফেলে আমেরিকান ক্রাইম নিউজ কেন? বলে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, যা বিশ্বের ৮৪তম স্থানে রয়েছে, তা সেরা প্রযুক্তি, দক্ষতা নাকি পশ্চিমা বিশ্বের সমর্থন? পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানকে কয়েকদিন আগে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল। ভাগ্যক্রমে তিনি জীবিত ফিরে এসেছেন। স্পষ্টতই ইমরান খান এই ঘটনার জন্য সরাসরি বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আঙুল তুলেছেন। এর পাশাপাশি তিনি একটি সংস্থার ৩ জন কর্মকর্তাকেও দোষারোপ করেছেন। ইমরান খান বিশ্বাস করেন যে তাকে হত্যার চেষ্টার পেছনে সন্দেহজনক গুপ্তচর সংস্থা আইএসআই-এর শীর্ষ ৩ জেনারেলের হাত ছিল। পাকিস্তানের রাজনীতির শুরু থেকেই এক গোলকধাঁধা। এই গোলকধাঁধাটিকে আরও জটিল ও রহস্যময় করে তুলেছে পাকিস্তানের এই গুপ্তচর সংস্থা। আশ্চর্যজনকভাবে আইএসআই উপমহাদেশের প্রাচীনতম গোপন সংস্থা। এটি ১ জানুয়ারি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন উপমহাদেশের আরেকটি প্রভাবশালী গোপন সংস্থা গবেষণা এবং বিশ্লেষণ শাখা বা র ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আইএসআই প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম কাশ্মীর যুদ্ধের সময়। ঐতিহ্যবাহী গোয়েন্দা সংস্থাগুলির ব্যর্থতার প্রেক্ষাপটে এই যুদ্ধে গোয়েন্দা ব্যুরো বা আইবি এবং সামরিক গোয়েন্দা বা এমআই প্রতিপক্ষ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এবং তাদের নিজস্ব সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর মধ্যে সমন্বয় সাধন করতে সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছে। তারপর থেকে পাকিস্তান সরকার একটি শক্তিশালী এবং সর্বশক্তিমান গোপন পরিষেবার প্রয়োজন অনুভব করে। সুতরাং নাম থেকেই আমরা অনুমান করতে পারি আইএসআই একটি আন্তঃসেবা গোয়েন্দা সংস্থা হিসাবে গঠিত হয়েছিল। এবার আইএসআই আলোচনায় ফিরে আসা যাক। আসলে এই সংস্থাটি ব্রিগেডিয়ার রবার্ট কাথমের মস্তিষ্ক প্রসূত। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর এই অফিসার দেশভাগের পর পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং ১৯৪৭ থেকে ১৯৪৮ সালের কাশ্মীর যুদ্ধে পাকিস্তানের হয়ে লড়াই করে গিলগিট বালবিস্তান জয় করেছিলেন। শুরুতে আইএসআই উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ছাড়া, যাকে পাখতুনখোয়া এবং কাশ্মীর প্রদেশ হিসাবে পুনর্গঠিত করা হয়েছিল, কোনো অভ্যন্তরীণ অঞ্চল নিয়ে চিন্তা করেনি। কিন্তু ১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক অভ্যুত্থানের পর যে কোনো অভ্যন্তরীণ বিষয়ে তাদের নজরদারি অত্যন্ত বৃদ্ধি পায়। তবুও আইএসআই-এর নিঃসন্দেহে একটি শক্তিশালী এবং আন্তর্জাতিক সংস্থা হয়ে ওঠার পেছনে যিনি রয়েছেন, তিনি হলেন সামরিক শাসক জিয়াউল হক। এর ২টি কারণ আছে। প্রথমটি অভ্যন্তরীণ এবং অন্যটি আন্তর্জাতিক। অভ্যন্তরীণ কারণ ছিল প্রায়শই জিয়াউল হক বেসামরিক প্রশাসনের চেয়ে সামরিক প্রশাসনের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে উঠেছিলেন। অন্যদিকে আইএসআই-কে পিপুল পার্টি অব পাকিস্তান বা পিপিপির মতো সংগঠিত বিরোধীদের মোকাবেলা করতে হয়েছিল। আন্তর্জাতিক কারণ ছিল শীতল যুদ্ধের পরিস্থিতি। সেই সময় সোভিয়েত এবং আমেরিকানদের মধ্যে প্রায় ৪০ বছরের ঠান্ডা যুদ্ধের একটি দৃশ্য মঞ্চস্থ হচ্ছিল আফগান ভূমিতে হেলমান্দ পাহাড়ের পাদদেশে। সোভিয়েত সমর্থিত আফগান সরকারের বিরুদ্ধে সমগ্র পশ্চিমা শক্তি তাদের পূর্ণ শক্তি নিক্ষেপ করেছিল। অর্থ, অস্ত্র এবং কৌশলগত সহায়তা প্রদানের মাধ্যমে তার আফগান মুজাহিদদের জয় করার জন্য যথাসাধ্য চেষ্টা করছিল। এই সমস্ত অর্থ এবং অস্ত্র সংগ্রহ এবং বিতরণের দায়িত্ব
ISI এর হাতে চলে গেল। রাতারাতি তারা বিশ্বের সবচেয়ে ধনী গোপন সংস্থাগুলির মধ্যে একটি হয়ে ওঠে। পাশাপাশি আমেরিকার CIA এবং ইসরায়েলের মোসাদের মতো সন্দেহজনক গোয়েন্দা সংস্থাগুলির সাথে কৌশলগত যোগাযোগ এবং সমর্থন তাদের অত্যন্ত দক্ষ এবং বৈজ্ঞানিক করে তুলেছে। 80-র দশকের আফগান যুদ্ধের সময় তারা সদস্যতার দিক থেকে বিশ্বের বৃহত্তম গোপন সংস্থায় পরিণত হয়। 1988 সালে সামরিক শাসক জিয়াউল হকের মৃত্যুর পর তারা নিজেরাই একটি রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হয়। কারণ জিয়াউল হকের মৃত্যুর পর প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপুল পার্টির সম্ভাবনা দেখে ISI শঙ্কিত হয়ে পড়েছিল। অন্যদিকে পাকিস্তান পিপুল পার্টির প্রতিষ্ঠাতা এবং প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর বিচার বিভাগীয় হত্যাকাণ্ডে তারা উদ্বিগ্ন ছিল। তাই তারা ভয় পেয়েছিল যে বেনজির ভুট্টো প্রধানমন্ত্রী হওয়ার পর ISI এর ক্ষমতা খর্ব করবেন। তাই বেনজিরকে ক্ষমতায় আসতে বাধা দেওয়ার জন্য তারা নওয়াজ শরীফের নেতৃত্বে ইসলামী জামহুরি ইত্তেহাদ নামে একটি দল গঠন করে। কিন্তু তা সত্ত্বেও বেনজিরের পিপুলস পার্টি দমন করা যায়নি। নির্বাচনে জয়লাভের পর বেনজির মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। কোনোভাবেই তাকে রক্ষা করতে না পেরে ISI ষড়যন্ত্রের আশ্রয় নেয়। এমনকি সেই যুগেও 1988 সালে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সফরের সময় তারা দুই প্রধানমন্ত্রীর ফোন আলাপ ট্যাপ করেছিল। ISI এর এই ধরনের কার্যকলাপে বিরক্ত হয়ে তিনি ISI এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ISI এতে মরিয়া হয়ে ওঠে এবং বেনজিরকে ক্ষমতা থেকে সরাতে অপারেশন মিডনাইট জ্যাকাল শুরু করে। এর মাধ্যমে ISI ব্যাপক কারচুপির মাধ্যমে নওয়াজ শরীফকে ক্ষমতায় বসিয়েছে। নওয়াজ সরকারের সময় সবচেয়ে আলোচিত এবং কুখ্যাত ঘটনা ছিল সেনাপ্রধান আসিফ নওয়াজ জামজুয়ার রহস্যময় মৃত্যু। 1993 সালে নির্বাচনে জয়লাভ করে বেনজির ভুট্টো ক্ষমতায় ফিরে আসলে সরকার এবং ISI এর মধ্যে লড়াই আবার শুরু হয়। বেনজিরের মন্ত্রিসভা শপথ নেওয়ার পর থেকেই ISI পিপুল পার্টির সংসদ সদস্য, মন্ত্রী এবং সরকারের ঘনিষ্ঠ আমলাদের উপর নজরদারি শুরু করে। বেনজির সরকারের দ্বিতীয় মেয়াদে মেহরান গেট বা মেহরান ব্যাংক কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। এই ব্যাংকের মাধ্যমে ISI বিশাল আর্থিক জালিয়াতি করেছে। তারপর নওয়াজ সরকার আবার ক্ষমতায় আসে এবং ভুট্টো রাজবংশের বিরুদ্ধে ISI এই লড়াই সমর্থন করে। ভুট্টোর পতনের পর পারভেজ মোশাররফের সামরিক শাসনামলে তিনি ISকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলেন। যেহেতু মোশাররফ নিজেও একজন সামরিক ব্যক্তি, তাই সরকার এবং ISI এর মধ্যে দশকব্যাপী লড়াই শেষ হয়ে গেছে বলে মনে করা হয়েছিল। কিন্তু 2001 সালে ISI এর মহাপরিচালক মাহমুদ আহমেদ মোশাররফের আদেশের বিরুদ্ধে গিয়ে আফগানদের মার্কিন দাবি মেনে না নেওয়ার পরামর্শ দেন। এই ঘটনার পর মাহমুদ আহমেদকে অপসারণ করা হয় এবং মোশাররফের শাসনামলে ISI এর কোনো বিরোধিতা করেনি। মোশাররফ 10 বছরের শাসনামলের পর 2008 সালের নির্বাচনের আগে বেনজির ভুট্টোর হত্যাকাণ্ড সহ বেশিরভাগ সহিংসতার জন্য ISকে দায়ী করা হয়েছিল, কিন্তু কিছুই কখনো প্রমাণিত হয়নি। 2008 সালের নির্বাচনের পর যখন ISI এর চির প্রতিদ্বন্দ্বী পিপুলস পার্টি এবং ISI এর মিত্র মুসলিম লীগ একটি চুক্তিতে পৌঁছায়, তখন ISI রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারানোর ঝুঁকিতে পড়ে। তাই তারা ধীরে ধীরে পাকিস্তানি ক্রিকেট তারকা ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টিকে শক্তিশালী করে। এরই ধারাবাহিকতায় 2018 সালে ইমরান খান প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু ইমরান খানের স্বাধীন পররাষ্ট্র নীতির কারণে পাকিস্তানের গভীর রাষ্ট্র আবারও শঙ্কিত হয়ে ওঠে। পুরনো মিত্র মুসলিম লীগ এবং পুরনো শত্রু কিন্তু নতুন মিত্র পিপুলস পার্টির সাথে ইমরান খানকেও 2022 সালের মার্চ মাসে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশের 5টি বিদেশি গোয়েন্দা সংস্থার মধ্যে সবচেয়ে সক্রিয় বলে বিবেচিত পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স তর্কাতীতভাবে সবচেয়ে সক্রিয় গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের ইতিহাসের অনেক বিখ্যাত ও কুখ্যাত ব্যক্তি এবং ঘটনার সাথে এই সংস্থাটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে জানা যায়। বেশ কয়েক বছর বিরতির পর সরকারি সংস্থাগুলি বিশ্বাস করে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আবার সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাই
হাই কমিশন থেকে 2015 সালে সেকেন্ড সেক্রেটারি ফারিনা আরশাদের জড়িত থাকার জন্য এবং ভিসা অফিসার মাজহার খান, যিনি 2016 সালে জঙ্গি সংগঠন জেএমবির সাথে জড়িত থাকার জন্য গ্রেফতার হয়েছিলেন। তাকে প্রত্যাহার করা হয়েছিল এই ঘটনার পর আইএসআই নিজেদের লাগাম টেনে ধরে। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময় যখন পুরো বিশ্ব ভুল তথ্য এবং ভুয়া খবরের বিরুদ্ধে লড়াই করছে, সেই সময় আইএসআই সোশ্যাল মিডিয়ায় কাজ করছে। আপনার কি মনে হয় বাংলাদেশে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কোন গোয়েন্দা সংস্থা, র নাকি আইএসআই? কমেন্টে জানাতে একদমই ভুলবেন না।